নমস্কার, আজ সন্ধ্যার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে আমি প্রিয়া। চলে যাব বিস্তারিত খবরে। করোনার প্রকোপ রুখতে রাজ্যে 31শে মে পর্যন্ত লকডাউনের সময়সীমাকে কার্যত বাড়ানো হলো 15ই জুন পর্যন্ত। আবার সেই গত বছরের মতোই ধাপে ধাপে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। এবছর প্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল 15 দিনের জন্য, যা শেষ হতো চলতি 30শে মে। কিন্তু আজ 27শে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন লকডাউন চলবে আরও 15 দিন, অর্থাৎ 15ই জুন পর্যন্ত। যদিও তার ভাষায় এটাকে লকডাউন না বলে বিধিনিষেধ বলা যেতে পারে, কারণ তিনি বলছেন সবকিছু একেবারে বন্ধ থাকছে না, জনজীবনের গতিবিধি কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে মাত্র। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে জামুরিয়া বড়ো এলাকায় ইয়াস বিধ্বস্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো আজ। নিজ হস্তে দুস্থদের মধ্যে সামগ্রী বিলি করেন বিশিষ্ট তৃণমূল নেতা তথা আসানসোল পৌর নিগম প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। করোনার সাথে এবার ব্ল্যাক ফাঙ্গাস থাবা বসালো চিত্তরঞ্জন শহরের ফতেপুর অঞ্চলে। এবার আসানসোলে মিলল ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ। চিত্তরঞ্জনের বাসিন্দা এক মহিলার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে বলে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসকদের অনুমান। পেশেন্ট মহিলা পেশেন্ট, বছর 40 বয়স, আমাদের এই চিত্তরঞ্জনের এদিকেই বাড়ি। তো আমাদের কাছে এসেছিল ওরা ওই কস্তুরবা গান্ধী যে হসপিটাল আছে চিত্তরঞ্জন, ওখানে চিকিৎসা করিয়েছিল। রেকর্ড দেখে যা বোঝা গেল ওনার কোভিড হয়েছিল, পোস্ট কোভিড, এবং সঙ্গে ডায়াবেটিসও আছে, এবং চোখটা কালো দেখে ওরা আমাদের ইমার্জেন্সিতে অ্যাটেন্ড করেছিল। তো আমরা আমাদের ডাক্তারবাবুদিকে দেখালাম, 2-3টে স্পেশালিস্ট, চোখের ডাক্তারবাবু, ফিজিশিয়ান, সবাই দেখলেন আর কি। দেখে পরে এদের একটু সন্দেহ হলো যে সাসপেক্টেড এটা মিউকোরমাইকোসিস হতে পারে। গত 16ই মে ওই মহিলা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি চিত্তরঞ্জনের কেজি হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরে তার চোখের তলায় কালো হতে শুরু করে। অনুমান করা হয় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। আসানসোল জেলা হাসপাতালে ওই মহিলাকে নিয়ে আসা হয়। এখানে ক্লিনিক্যালি পরীক্ষা করার পর চিকিৎসকেরা প্রায় নিশ্চিত হন যে ওই মহিলা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। এরপরে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। তো যার ফলে আমরা এই পেশেন্টটাকে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করেছি। যে ওই পেশেন্টটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজেই আমাদের নোডাল মেডিকেল কলেজ আর কি। তো ওকে আমরা সমস্ত কাগজপত্র করে ওখানে রেফার করেছি। পেশেন্ট অলরেডি বেরিয়েও গেছে, এবং বিষয়টা আমাদের সিএমও স্যারকেও হোয়াটসঅ্যাপে জানিয়েছি, ফোনেও জানিয়েছি বিষয়টাকে। স্যার এখানে টেস্ট হলো? হ্যাঁ, এখানে টেস্ট করা হয়েছিল। টেস্ট বলতে আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস হলো। উনি তো অন্য হাসপাতালের পেশেন্ট ছিলেন আর কি, কোভিডের সময় অন্য জায়গায় দেখাতেন, সেই জায়গা থেকে আমাদের এখানে এসছেন আর কি দেখাতে। এর আগে তো আমরা কখনো পাইনি। এর আগে এমনি স্টেবল আছে, এখনো তো স্টেবলই আছে, অন্য কোনো প্রবলেম নেই। চোখটা কালো আছে এবং ব্যথা কমপ্লেন করছে। এক তান্ত্রিকের হাতে নিগৃহীত হতে হলো এক 4 বছরের শিশু কন্যাকে। বুধবার রাতে এই ঘটনাটি ঘটে রানীগঞ্জের 36 নম্বর ওয়ার্ডের শালডাঙ্গা বরদই বিকাশনগর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, 1 বছর 4 শিশু কন্যাকে তার লাগোয়া বাড়িরই প্রতিবেশী বছর 42-এর এক তান্ত্রিক রবিন গড়াই টিভি দেখানো ও বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে 4 বছরের নাবালিকার সাথে পাশবিক অত্যাচার চালায়। নোংরা কাজ করে পড়ে গেছিল, তখন বাইরে এলো তো ব্লাড বেরোয়ছিল পায়খানা জায়গায়। অনেক মেয়েটা কাঁদছিল, কিন্তু এটুকুটাই দেখেছি। তারপরে ওরা ডাক্তারখানা নিয়ে গেল। মেয়েটা আরো টিভি দেখে খায়, টিভি দেখে চা বিস্কুট খায়, ভাত খায়, কখনো ওই খায়, আর তো জানি না। কালকে এরকম হয়েছে নাকি ঘটনা? কাল তাকে অসুস্থ অবস্থায় তার বাড়ির সদস্যরা লক্ষ্য করে। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তারা। পরে গতকাল রাত্রেই ওই নির্যাতিতার পরিবারের সদস্যরা রানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। যদিও এই খবর চড়া হওয়ার সাথে সাথে বছর 42-এর রবিন গড়াই এলাকা ছেড়ে চম্পট দেয়। ওই ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। বৃহস্পতিবার ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষা করিয়ে আসানসোল জেলা আদালতে তোলা হয়। ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে। এখন সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। বিদেশ থেকে ফিরে ভাবিনি বাবা 24 ঘন্টা এমার্জেন্সি সহ
অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ড সম্বলিত সিআরসিসি ইউনিট সদা তৎপর আপনার জীবন রক্ষার জন্য। চিন্তা করছিস কেন রে মা? বিবেকানন্দ হসপিটাল আছে তো। বহু বছর ধরে আপনাদের সেবায় বিবেকানন্দ হসপিটাল। আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ। এই শহরে আপনার মনকে মাতানোর জন্য তৈরি হয়েছে শর্মিষ্ঠা রেসিডেন্সির সঙ্গে শর্মিষ্ঠা ব্যাংকোয়েট হল। সেন্ট্রাল রোড তথা বিবেকানন্দ সরণির ওপর শর্মিষ্ঠা রেসিডেন্সিতে আপনারা পাবেন এসি, নন এসি সহ ডিলাক্স, সুপার ডিলাক্স সহ নানা ধরনের রুম। রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থাও। এছাড়াও আছে রেস্টুরেন্ট ফেসিলিটি। অন্যদিকে অনন্যা শপিং কমপ্লেক্সের বিপরীতে বিলাসবহুল শর্মিষ্ঠা ব্যাংকোয়েটে আপনি পাবেন বৃহত্তর পার্কিং জোন থেকে শুরু করে কেয়ারি করা বাহারি বাগান সমৃদ্ধ সুসজ্জিত মঞ্চ, মনোরম পরিবেশে পানীয় জল, বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থাযুক্ত সুদৃশ্য হল রুম, আসবাবপত্র সহযোগে রেস্টরুম, লেডিস ও জেন্টস টয়লেট সমৃদ্ধ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত শর্মিষ্ঠা ব্যাংকোয়েট হলে রয়েছে যোগাযোগের সুব্যবস্থা। তাই যে কোনো রকম এক্সিকিউটিভ মিটিং, পার্টি অথবা আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন বা জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে আজই যোগাযোগ করুন শর্মিষ্ঠা ব্যাংকোয়েট তথা শর্মিষ্ঠা রেসিডেন্সিতে। বিবেকানন্দ সরণি, আসানসোল 713305। বিশদ জানতে যোগাযোগ করুন 0341-225-2855 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আজ সন্ধ্যা সংবাদে। গ্রাম দত্তক নেবার পর ঘুরেও তাকাননি আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। অন্যদিকে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় বাড়িয়ে দিল তার সাহায্যের হাত গ্রামবাসীদের প্রতি। ইয়াস ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র ও নদী বা ড্যাম্পের পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে গ্রাম এবং বিভিন্ন এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ বসবাস করেন কাঁচা ও টালির বাড়িতে, সেই সব মানুষদের সরকারের নির্দেশে সুরক্ষিত জায়গায় মানে পাকা বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। সরকারের উদ্যোগে অস্থায়ীভাবে ত্রাণ শিবির করা হয়েছে এলাকার বিদ্যালয়গুলিতে, তাছাড়া ক্লাবে ও কমিউনিটি হলগুলিতেও। সেই জায়গায় তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও এই দুর্যোগের সময় নিজ উদ্যোগ নিয়েছে বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি বিভিন্ন ক্লাব ও কমিউনিটি হলগুলিতে থাকার ও খাবারের ব্যবস্থা করেছেন। তাছাড়া যাদের টালির বাড়ি রয়েছেন তাদের জন্য ত্রিপলের ব্যবস্থা করেছেন। এমন দৃশ্য দেখা গেল সালানপুর ব্লকের সিদাবাড়ি গ্রামে। এই গ্রামকে আদর্শ গ্রাম রূপে পরিণত করবেন বলে মন্তব্য করেছিলেন সাংসদ তথা কেন্দ্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ের পরই সালানপুর ব্লকের এই সিদাবাড়ি পুরো গ্রামকে দত্তক নিলেন বলে ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু এই সিদাবাড়ি গ্রামের অধিকাংশ মানুষের অভিযোগ হলো বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় শুধুমাত্র মুখে বলে যে এই সিদাবাড়ি গ্রামকে তিনি দত্তক নিয়েছেন, কিন্তু কাজ করেন না। এই গ্রামের এক যুবতী ইন্দ্রাণী সেন জানান যে ভোটের সময় বিজেপি নেতা মন্ত্রীদের সিদাবাড়ি গ্রামকে মনে পড়ে, কিন্তু অসুবিধার সময় বা এই মহামারীর সময় তারা কেউ আসে না। এত বড় করোনা মহামারীতে একবারও দেখা মেলেনি সাংসদ তথা কেন্দ্রমন্ত্রীর। আমাদের তো কাঁচা বাড়ি আছে আর নদীর ধারেই আমাদের বাড়ি। তো এই ঝড় তো প্রত্যেকটা গ্রামের খুব ক্ষতি করছে, আমরা তো খবরে দেখছি। সেই ভয়ে এখানে আমরা এসেছি। এখানে তো অনেক রকম নিরাপত্তার ব্যবস্থা আছে, যেমন থাকা, খাওয়া সব কিছুরই, মেডিসিনেরও পর্যন্ত ব্যবস্থা করে দিচ্ছেন এখানে বিধানদা আমাদের। সেই জন্য আমরা এসেছি। কোন গ্রামের বাসিন্দা তোমরা? আমরা সিদাবাড়ি বাড়ি, সিদাবাড়ি গ্রাম আমাদের। তো তোমাদের যিনি সাংসদ তিনি তো এই গ্রামটাকে গদি নিয়েছিলেন, তো তার কি কোনো কোভিড বা এই যে কোভিড যখন করোনা খুব বেড়েছিল তখনও দেখা যায়নি। এমনি তো এখনো কোনোদিন আমরা দেখেছি, তাকে পাইনি। একদিন এসেছিলেন, বলেছিলেন, ব্যস্ত চলে গেছিলেন। কখন এসেছিলেন সেটা? সেটা ভোটের আগে? হ্যাঁ, ভোটের অনেকদিন আগে এসেছিলেন, ঠিক মনেও পড়ছে না কতদিন আগে এসেছিলেন, এটা আপনারাই ভাবতে পারেন। মানে উনি কি কিছু করেননি? উনি তেমন কিছুই করেন, মানে সবাই এটা বলতে পারে, কিন্তু আমি জানি। আপনারা কি কি সুবিধা পেয়েছেন এখানে এসে? এখানে এসে নিয়ে সব থেকে বড় কথা হচ্ছে থাকার ব্যবস্থা খুব ভালো এখানে, আর খাওয়া দাওয়া সবেরই ব্যবস্থা আছে ঠিক, আর মেডিসিনেরও ব্যবস্থা আছে এখানে। তাহলে কি মনে করছেন গরিবদের একটা আশ্রয়ের জায়গা হলে? একদম গরিবদের আশ্রয় হিসেবে এই জায়গাটা খুবই ভালো। আর অনেক মানুষই আসছে এখানে যাদের কাঁচা বাড়ি আছে। কারা করে দিয়েছে এটা? এটা বিধানটা করেছে। কে উনি? কে উনি? হচ্ছে আমাদের বিধায়ক।
উনি কি ওনার সাথ পান আপনার সবাই? হ্যাঁ একদম, উনি অনেকবার এসেছেন। যখন করোনা হয়েছিল, খুব বেড়েছিল, তিনি প্রত্যেককে অনেক ধরনের হেল্প করেছিলেন, যেমন হ্যাঁ খাবার দাবার সবই দিয়েছিলেন। আজকে যে ঝড় যাচ্ছে তার আপনার এই গ্রামের জন্য যদি কেউ ভেবেছে বা উন্নয়ন করেছেন, তিনি একমাত্র হলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। করোনার সময় যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছে তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। তাছাড়া আজ আমাদের এই গ্রাম ডিভিসি ড্যাম্পের ঠিক একটু পাশে অবস্থিত রয়েছে। এত বড় ঘূর্ণিঝড় হয়েছে, আমাদের কাঁচা ঘরবাড়ি রয়েছে, ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু এই সময় সেই আমাদের সবার পাশে এসে দাঁড়ালেন বিধায়ক বিধানবাবু। কোভিডে বা করোনাতে মহামারী হয়েছে, এই যে আজকে দুর্যোগ মহামারী, এই যে এসেছেন বিধানপত্রে স্টেশনে যে ভোলা সিং এসেছেন, আমাদের খুব খুব মানে হাসি ফুটাচ্ছে এই গ্রামকে, সিরাবাড়ি গ্রামকে। নানা দিক থেকে সহযোগিতা উনি করার জন্য ইচ্ছুক হয়ে এসেছেন। এমনকি ঘর বাড়ি যদি ভেঙেছে আমরা নদীর এবারে মানে সিরাবাড়ি গ্রামের বাসিন্দা, যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো এরা দিন রাত 24 ঘন্টায় এই ভোলা সিং বা বিধানপত্রে স্টেশনে আসছেন সিরাবাড়ি গ্রামে। আচ্ছা, এই গ্রামটা তো এখানকার সাংসদ তথা কেন্দ্রমন্ত্রী গোদনি ছিলেন, তো ওনারা কিছু করেছেন কাজকর্ম মনে হচ্ছে আপনার? উনি সেরকম কিছু করেন নাই, যে শুধু ভোট দিয়েছিলেন তাও না। আজ পর্যন্ত উনি যে কোভিড-19 বা করোনা ভাইরাসের মোকাবিলায় যে ভোলা সিং বা বিধানপত্রের স্টেশনে যে এসেছেন, উনি তার বিরুদ্ধে মানে কিচ্ছু করে যায়নি আমাদের পড়োশি। এই আজকে তো একটা বিপর্যয়ের দিন, হ্যাঁ। যেখানে পরপর দুবার কোভিড হলো, আজকে ঝড়ের ব্যাপার সব জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু বাবুলকে কি আপনারা দেখতে পেয়েছেন একবারও? না, নিজের যা ঠিকানা ঠিক নাই, তো আমাদের গ্রামকে উনি কী দেখবেন? তা সত্ত্বেও কেন জিতছেন উনি কেন? এটা ঠিক দেখুন, পাবলিক এখনো পর্যন্ত বুঝে নাই যে প্রত্যেকটা মানুষকে সিরাবাড়ি গ্রামকে কেন বাসকেরিয়া সাংসদ বা দেদুয়া আমাদের পঞ্চায়েতের অধীনস্থ আমাদের ভোলা সিং বা বিধানপত্র এখনো পর্যন্ত করে যাচ্ছে, সব কিছুই করে যাচ্ছে। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ সেন। আমাদের যাদের মাটির টালির বাড়ি রয়েছে তাদের কথা মাথায় রেখে ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং আসেন। গ্রামের মোড়ের কমিউনিটি হলে ত্রাণ শিবিরের ব্যবস্থা করেন ও সেখানে থাকার এবং খাবারের ব্যবস্থা করে দেন। এই প্রসঙ্গে ভোলা সিং বলেন যে সর্বদাই সমস্ত মানুষের সুখে দুঃখে দাঁড়িয়ে থেকে নিজের কাজ করে যাওয়া হচ্ছে বিধান উপাধ্যায়ের মূল লক্ষ্য। দাদা, প্রায় আমরা দেখলাম আমাদের যে পশ্চিম বর্ধমানে 9টা সিটের মধ্যে সব থেকে ব্যাপক লিডে বারাবণী সিটটা বেরোলো, যার সেনাপতি আপনি। কিরম মনে করছেন আপনাকে? দেখুন, আমরা বছরে বছরে মানুষের সঙ্গে থাকি। বিধানদার নির্দেশে যেই আমাদের এমএলএ সাহেব নির্দেশ দেন, যা মুকুল উপাধ্যায় ওনার ভাই যেরকম আমাদেরকে নির্দেশ দেয় ওরকম আমরা কাজ করি, মানুষের সঙ্গে থাকি। মানুষ নিজে ভেবে ভোট দিয়েছে, মানুষ আমাদের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। দাদা, কালকেই আমরা দেখলাম যে আপনি একদিকে দুধে লড়াকু নেতা, অন্যদিকে সমাজসেবী। কালকে দেখলাম যে যারা যারা কোভিডে আক্রান্ত তারা যেখানে অক্সিজেন পাচ্ছে না, আপনি নিজের উদ্যোগে তাদেরকে অক্সিজেন দিচ্ছেন। এটা আমার উদ্যোগ নেই, এটা আমাদের এমএলএ সাহেবের উদ্যোগ, বিধান উপাধ্যায়ের উদ্যোগ। উনি একটা কোভিড সেন্টার করেছেন আইটিআইতে। ওখানে অলরেডি পার ডে পেশেন্ট আসছে যাচ্ছে, অক্সিজেনের ব্যবস্থা সব জিনিসটাই বিধায়ক যেরকম আমাদেরকে নির্দেশ দিচ্ছে ওই রকম আমরা কাজ করছি। মানুষের সঙ্গে আগেও ছিলাম, এখনও আছি। যা সুবিধা অসুবিধা মানুষ বলুক, আমরা আছি। দাদা, আপনাদের যে বিধানসভাটা, এটা সবচেয়ে বিস্তীর্ণ বিধানসভা, যেখানে প্রায় প্রত্যেকটা বলতে গেলে আপনারা গ্রামীণ বিধানসভা বলতে গেলে, এখানে জলের সমস্যা আছে, এখানে অনেক কিছু সমস্যা আছে। কীভাবে দাদা এদের মোকাবিলাটা করছেন আপনারা? দেখুন, জলের সমস্যা আছে, এটা আমরা ঘুরে দেখলাম, জলের আছে। আমরা অলরেডি মোল্লাডিতে 2টা ট্যাঙ্কি অলরেডি রেডি আছে, চালু হওয়ার মুখে আছে। কারণ 1 মাস এই কোভিডটা না হলে তো চালু হয়ে যেত একটু পরিস্থিতি অনুসারে। চালু হয়ে গেলে ম্যাক্সিমাম 60% লোকের জলের সমস্যা মিটে যাবে। আশা আছে আরও আমরা সাবমার্সাল যেখানে যেখানে বিধানরা ঘুরেছে, আমরা ঘুরেছি, দেখেছি, যেরকম আমাদেরকে নির্দেশ দেবেন বিধান উপাধ্যায় এমএলএ সাহেব, ওই রকম আমরা কাজ করব। সাবমার্সাল দিব, যেখানে জলের আরও প্রবলেম সাবমার্সাল দিব আমরা। দাদা, এইবারে একটা মানে ভোটের আগে দাদা একটা বিজেপির হাওয়া ছিল, যেটা লোকের মুখ থেকে শোনা যাচ্ছিল, আর বিজেপির ট্রেন্ড আছে, সেখানে দাঁড়িয়ে আপনারা এই ব্যাপক লিডটা করলেন কিভাবে? মানুষ দেখুন, মানুষ আমাদের সঙ্গে ছিল। বিজেপির হাওয়া, আমার প্রত্যেক ইন্টারভিউয়ে দেখবেন বিজেপির হাওয়া বলে কিছু ছিল না, আমি বারবার বলেছি হাওয়া কিছু নেই।
ওরা একটাই প্রস্তুতি নিয়ে চলছিল, জয় শ্রীরাম, উন্নয়ন কিছু নেই ওদের কাছে। আজকে পুরো দেশের পরিস্থিতিটা দেখে নিন, উন্নয়ন বলে কিছু নেই, শুধু মুখের বলিতে জয় শ্রীরাম বললে ভোট হয় না। মানুষ বুঝে গেছে, বেঙ্গলের মানুষ আমাদের অমিত শাহ মোদী বাবুকে বুঝিয়ে দিয়েছে। দাদা এই দাদা ভোট শেষ হলো, লোকেরা এখন করোনা নিয়ে লড়াই করছে, আপনাদের নেতারাও করোনা নিয়ে লড়াই করছে, যেখানে নেতা মন্ত্রীরা, সেখানে দাদা আপনি কি মনে করছেন যে হঠাৎ করে কিছু না বলে এই যে আপনাদের মানে পৌরসভার মন্ত্রী বা পঞ্চায়েত মন্ত্রীকে যে অ্যারেস্ট করলো, এটা নিয়ে আপনার কি ভাবনা চিন্তা? এটা কি এটা আপনিও জানেন যে নারদা কেসটাতে ছিলেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ওনাদের নাম নেই। ওনাদের নাম থেকে ওনাদের তো প্রথম অ্যারেস্ট করার দরকার ছিল, লেকিন ওরা বিজেপিতে চলে গেছে, তো ওরা ধুয়ে সাফ হয়ে গেছে, মানে ধুয়ে ওয়াশিং মেশিন থেকে সাফা হয়ে গেছে। আর আমাদের নেতার উপরে দেখুন, জাস্ট ভোটের পরে পরে মানুষকে কাজ করছিলেন ওনারা। কোভিডের পরিস্থিতিতে আমাদের মন্ত্রী সাহেব কাজ করছিলেন, চারটাই যে আমাদের অ্যারেস্ট হয়েছেন চাই হয়েছেন কাজ করছিলেন, তখনই আমাদের রাজ্যপাল কোন সাইন করে দিয়ে দিলেন কি যে অ্যারেস্ট করো। এটা কোনো আইনভাবে মানে যেটাই হয়েছে একদম বাজে হয়েছে। এটা আমরা প্রোটেস্ট করছি, আগেও প্রোটেস্ট করবো, আইনভাবে লড়াই দিদি লড়ছেন, আমাদের লড়বে না। দাদা এই যে দাদা জিতলেন, এখনো কোভিড পরিস্থিতি যাচ্ছে, কি কি সেবামূলক কাজ আরও আপনার বাকি আছে এটা আপনি করবেন? আমাদেরকে যেরকম মানুষ বলছে, যেরকম আমাদের খাওয়া দাওয়া, মেডিসিন, যেখানে অসুবিধা হচ্ছে আমরা বাড়ি বাড়িতে চেষ্টা করছি। আমাদের দেখবেন হেল্পলাইন নাম্বার জারি আছে, ওই হেল্পলাইন নাম্বারে যেরকম যে অ্যাম্বুলেন্স সেবা, যেরকম যা বলছেন মানুষ, আমরা ওই পরিষেবাটা দিচ্ছি মানুষকে। একদম দাঁড়িয়ে আছি কোভিডের জন্য। আমাদের এমএলএ সাহেব বলে দিয়েছে যা যা সুবিধা অসুবিধা হবে মানুষের কাছে দাঁড়িয়ে কর, যেরকম আছে আমি আছি। এই সবটাই উনি বলেছেন, আমরা আছি, আমরা করছি পাবলিকের। মানে বলতে গেলে খালি ভোটের সময়তে আপনারা নেই, ভোটের পরবর্তী, ভোটের আগেও আপনি দেখেছেন, ভোটের জন্য না, ভোটের আগেও মানে বছরে বছরে আমরা কাজ করে যাচ্ছি। আর কেউ আসে চাট করে বলে দিবে কি আমরা বিজেপি হয়ে দাঁড়িয়ে যাবো 2 মাসের জন্য, আবার বিজেপি পালিয়ে গেল, কোথাও দেখা দিচ্ছে না কেউ। এখন কেউ দেখা দিচ্ছে না বিজেপি লোক। আমরাই আছি, আমরা আগেও ইন্টারভিউ আমরা বলেছি আমরাই আছি, আমরা কাজ করছি, আমরাই থাকবো। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত গ্রামাঞ্চল। হলদি নদীর জল প্লাবিত করছে উপকূলবর্তী গ্রামাঞ্চলগুলিকে। এনডিআরএফ টিমের তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আটকে পড়া মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার রায়রা চক ও রাজার চক ইত্যাদি গ্রাম সম্পূর্ণরূপে জলমগ্ন। বহুজনকে উদ্ধার করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এটা দীঘার রাস্তা, মেন রাস্তা, দীঘার রাস্তার মেন রাস্তার ছবি এটা, যেটা দিয়ে বাস চলাচল করে, সেটার এখন পরিস্থিতি এই হচ্ছে। গতকাল সুপার সাইক্লোন ইয়াসের তাণ্ডবে নদী তীরবর্তী এলাকাগুলির প্রভাব ছিল ব্যাপক। বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার বেশ কিছু অংশ। রায়না 1 নম্বর ব্লকের শেহারা জিপির প্রায় 5টা বাড়ি এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা। এই মুহূর্তে আজ সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এমএনই 24/7 এর পর্দায়। নমস্কার।